রেকর্ড কিভাবে করে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা। আমরা শ্রেণীকরণ স্কিম সম্পর্কে আজকে ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের প্রথম ক্লাস। আমরা আজকে যতগুলো শ্রেণীকরণ স্কিম আছে বিশ্বে বর্তমানে প্রধানত যে চারটা, একটা ডিডিসি ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন, একটা আছে ইউডিসি ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন, আর একটা আছে সিসি কোলন ক্লাসিফিকেশন, আর একটা আছে এলসি লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। বর্তমান বিশ্বে সব থেকে বহুল প্রচারিত ক্লাসিফিকেশন স্কিম হলো ডিডিসি ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন। লুইস কুসিয়া ডিউ 1873 সালে সর্বপ্রথম এই শ্রেণীকরণ স্কিম আবিষ্কার করেন, আর সর্বশেষ 2011 সালে এর 23তম সংস্করণ প্রকাশিত হয়। এই দীর্ঘ 148 বছরে এই প্রায় 23টে সংস্করণ এই শ্রেণীকরণ স্কিম পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এত জনপ্রিয় স্কিম, শ্রেণীকরণ স্কিম আর কোনোটাতে নাই। তবে লাইব্রেরি অফ কংগ্রেস যেটা তৈরি করছে তাদের লাইব্রেরি অনুযায়ী সেটা বিশ্বে অনেক জায়গায় ব্যবহার করা হয়। ভারতে সব থেকে বেশি ব্যবহৃত হয় সিসি ক্লোন ক্লাসিফিকেশন। ডক্টর এস আর রঙ্গনাথন উনি এই ক্লাসিফিকেশন স্কিমটা আবিষ্কার করেন। আর সিসি গেল, আর ইউডিসি অর্থাৎ ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন, এই ডিডিসির উপর ভিত্তি করে ডিসি কে সংক্ষিপ্ত করার জন্য বিজ্ঞান ভিত্তিক বা গবেষণা লাইব্রেরির জন্য ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন আবিষ্কার হয়। আমরা একটু দ্রুত যাব। এটা হলো আমরা যে ক্লাসিফিকেশন স্কিমটা করব সেই বইটার কালার। এই ডিডিসি ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন অর্থাৎ মেলভিল লুইস কুসার ডিউ উনি যে 1873 সালে এটা আবিষ্কার করছেন, তাই সেই বইটা ছিল 4টা খণ্ড। এই 4টা খণ্ডের প্রথম খণ্ডের নাম ছিল টেবিলস অ্যান্ড ম্যানুয়ালস। এই তারপর দ্বিতীয় খণ্ডের নাম ছিল শিডিউলস, তৃতীয় খণ্ডের নামও শিডিউল, চতুর্থ খণ্ডের নামও শিডিউল। এই প্রথম যে খণ্ড, ডিউর যে প্রথম খণ্ডটা, এইটার এই এই কালারেরটা সর্বশেষ। এর 19তম সংস্করণ মধ্যে 3 খণ্ড ছিল, 20 থেকে এটা 4 খণ্ডে হয়েছে। এটা আলাদা একটা লুকিং স্টাইলে আমরা একটা দেখি বইটা কিভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে ম্যানুয়াল এবং টেবিলস দেখা যাচ্ছে, শিডিউল শিডিউল শিডিউল। আর একটা স্টাইলে এখানে আমরা আরো একটা দেখি। একটু দ্রুত যাই, আমাদের পরের টিচার আবার এসে যাবে। তারপরে হলো ক্লাসিফিকেশন কি। আমরা বলছিলাম গ্রন্থাগারের যে বিশাল জ্ঞান সাম্রাজ্য আছে, এখান থেকে সহজ উপায়ে পাঠকের কাঙ্ক্ষিত বইটি দ্রুততার সাথে সেই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাই হলো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের ইতিহাস প্রথমে চীন দেশের থেকে শুরু হয়, তারপরে চীনের থেকে ফ্রান্স, প্রথম শতাব্দীতে থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত ফ্রান্সের ছিল। পঞ্চদশ শতাব্দীতে এর বৈজ্ঞানিক আন্দোলন শুরু হয়। ষোড়শ এবং সপ্তম শতাব্দীতে ফ্রান্সে। তারপরে 1805 সালে ফ্রান্সিস বেকনের অ্যাডভান্সমেন্টস অফ লার্নিং গ্রন্থে এই জ্ঞানের ক্লাসিফিকেশনের যে নলেজ বিভাজনের ছক সে উপস্থাপন করেন। 1870 সালে উইলিয়াম হানের একটা পদ্ধতি আবিষ্কার হয়। 1873 সালে মেলভিল ডিউ দশমীকরণ পদ্ধতি হয়, এবং 1879 সালে এই মেলভিল ডিউ বিশ্বের সকল কানকে 10 ভাগে ভাগ করে 00 থেকে শুরু করে 99 পর্যন্ত, 00, 0, 100, 200, 300, 400, 500, 600, 700, 900 এই 10 ভাগে ভাগ করে প্রথম সংস্করণ প্রকাশিত করেন। মেলভিল ডিউ এর শ্রেণীকরণ স্কিম উদ্ভাবনের পূর্ব পর্যন্ত কোনো আধুনিক স্কিম ছিল না। তারপরে শ্রেণীকরণ আমরা বলছিলাম ডেফিনেশন অফ দ্য ক্লাসিফিকেশন কি বলছি, সব থেকে রিচার্ডসনের, ডক্টর রিচার্ডসনের ছিল এটা সব থেকে বেটার। রিচার্ডসন, শেয়ার্স এবং ফিলিপস এই তিনজনের নাম করা তিনটা এখানে আমরা দিচ্ছি। আমরা বলছি এখানে রিচার্ডসন কি বলছে, ক্লাসিফিকেশন ইজ এ মেন্টাল প্রসেস, এটা একটা মানসিক প্রক্রিয়া, বাই উইচ থিংস অর আইডিয়াস, যা ডিপেন্ড করে তার মানসিক চিন্তা এবং আইডিয়ার উপরে, আর গ্রুপড অ্যান্ড সেপারেটেড অ্যাকর্ডিং টু দেয়ার লাইকনেস অ্যান্ড ডিফারেন্সেস, এটা সেটা গ্রুপিং করতে পারে, একত্রিত করতে পারে, পৃথকীকরণ করতে পারে তার পছন্দ অনুযায়ী এবং তার ডিফারেন্স, তার পার্থক্য অনুযায়ী। সিয়ার্স এর একটা বলছে, সে বলছে যদি গ্রন্থাগারের বই যদি গ্রন্থাগারের হার্ড হয়, আর শ্রেণীকরণ হবে তার ভিত্তি। যেমন
সে বলছে দি হার্ট অফ এ লাইব্রেরি ইজ এ বুক অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ লাইব্রেরিয়ানশিপ ইজ ক্লাসিফিকেশন। আবার ফিলিপস তার থেকে এক ধাপ আগায় বলছে যে ক্লাসিফিকেশন ইজ এ সেপারেশন, শ্রেণীকরণ আছে সেপারেশন প্রক্রিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপিং প্রসেস। যেরকম পৃথকীকরণ ওই রকম গ্রুপিং প্রসেস। ইটস কালেকশন লাইক থিংস অ্যান্ড সেপারেটেড আনলাইক থিংস। যা লাইক থিংস একই জাতীয় বস্তু এক জায়গায় আসবে, আনলাইক থিংসে ভিন্ন জায়গায় যাবে। তারপরে বলছিল অবজেক্টিভস অফ দ্য ক্লাসিফিকেশন, এর উদ্দেশ্য কি? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, গ্রন্থাগার পাঠক এবং গ্রন্থাগার কর্মী যারাদের সময় বাঁচিয়ে সঠিক সময়ে সঠিক বইটি সঠিক পাঠকের হাতে তুলে দেওয়া এবং পাঠকের বইটি পুনরায় সেলফে সঠিক স্থানে বিন্যাস করাই হলো ক্লাসিফিকেশনের প্রধান উদ্দেশ্য। আবার বলি, যে যেটা চাবে সঠিক সময়ে সঠিক বইটি সঠিক মানুষকে দিতে হবে, আবার ব্যবহার করার পরে সেই বইটা যাতে আমি সঠিক জায়গায় তুলে রাখতে পারি, সেটা হবে আমার মূল উদ্দেশ্য। কত পরিমাণ ক্লাসিফিকেশন স্কিম বর্তমান বিশ্বে চালু আছে, বর্তমান বিশ্বে কত ধরনের শ্রেণীকরণ স্কিম চালু আছে, তার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমাদের এখনো জানা নাই। আমি অন্তত জানি না। তবে বিশ্বে প্রধানত এই 10 ধরনের শ্রেণীকরণ স্কিম দেখা যায়। আমি একটু আগে যেটা বলছি, 1876 সালে বলছে ডিউডেসিমেল ক্লাসিফিকেশন, 1889 সালে এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন, 1899 সালে ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন, 1904 সালে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, এসসি সাবজেক্ট ক্লাসিফিকেশন 6 সালে, 1910 সালে বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, 1933 সালে এস আর রঙ্গনাথন ক্লোন ক্লাসিফিকেশন, আইসি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, আর 1961 সালে। এই গেল এর ইতিহাস। আগের স্লাইডটাতে আমরা আবার একটু যাই, যারা পারো তারা এটা একটা ইয়েতে, আগের স্লাইডটা আগে, প্রিভিয়াস 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 একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা আছো তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, এইবার আসি আমরা যেটা আমাদের নিয়ে, এই মেলভিল কিউস, এই মেলভিল লুইস কুসার ডিউ, এই যে আমি যেটা বললাম সংক্ষিপ্ত তার বায়োগ্রাফি। এই মেলভিল লুইস কুসার ডিউ 10/12/1851 সালে সে জন্মগ্রহণ করে। 26/12, খেয়াল করো, 10ই ডিসেম্বর সে জন্মায়, 26শে ডিসেম্বর 1931 সালে সে মৃত্যুবরণ করে। আমি 76 সালে ভুল বলছিলাম, 26শে ডিসেম্বর সে মারা যায়। তার পুরো নাম মেলভিস লুইস কুসার ডিউ। এই মেলভিল লুইস কুসার ডিউ 10ই ডিসেম্বর একটা নিউ ইয়র্কের অ্যামি সেন্টারে জন্মগ্রহণ করে। মাত্র 5 বছর বয়সে তার মায়ের ভাড়ার বাসায় সে তার প্রতিভার পরিচয় দেয়। পিতা জোয়েল অ্যাডাম সেন্টারে একটি জুতার দোকানে কাজ করতেন। আমি একটু আগে বলেছি 1872 সালে অ্যামস্টার কলেজে লাইব্রেরি সহকারী চাকরি পায়। 1874 সালে একই কলেজে স্নাতক ডিগ্রি অর্জন করে। স্নাতক হওয়ার পরে সেই কলেজে তাকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে চাকরি দেওয়া হয়। 1873 থেকে 75 সাল পর্যন্ত তার গবেষণা কাজ করে। 76 সালে তার শ্রেণীকরণ স্কিম আবিষ্কার হয়। এই স্কিমটি 1878 সালে 76 সালে ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন নামে পরিচিত হয় এবং মেলভিল ডিউ 1876 সালে চাকরি ত্যাগ করে এবং গ্রন্থাগার বিজ্ঞানে চর্চায় নিয়োজিত করেন। কন্ট্রিবিউশন অফ দ্য লাইব্রেরি প্রফেশনাল, তার কি কি অবদান আছে মেলভিল ডিউর, একটু দ্রুত যায়। 1876 সালে মেলভিল ডিউ তার ডিডিসি প্রকাশ করে। 1876 সালে লাইব্রেরি জার্নালের সম্পাদনা শুরু করেন। 1876 সালে তিনি আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ALA প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে 77 সালে লাইব্রেরি অ্যাসোসিয়েশন ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। তিনি প্রথম গ্রন্থাগার বিদ্যালয় স্থাপন করেন 1877 সালে, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের অফিসিয়াল এডিটর। তিনি ক্যাটালগের কার্ড মাপদান করে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তিনি একটা ল্যাক প্লাসিড ক্লাব নামে একটা ফাউন্ডেশন তৈরি করেন এবং 1924 সালে এই সংগঠনটির কাছে ডিডিসির কপিরাইট প্রদান করেন। ল্যাক প্লাসিড ক্লাব মনে থাকে যেন, এটা একটা টেস্টই করেন। আমি যখন MRST মিজানুর রহমান শিক্ষা টেস্ট তৈরি করছি 2013 সালে শুরু করছিলাম, 2020 সালের এটা অনুমোদন পাইছি। ঠিক মেলভিল ডিউ এই তার সমস্ত এই ল্যাক প্লাসিড ক্লাবে তিনি তার এই সম্পত্তির কপিরাইট প্রদান করেন। মেলভিল ডিউ 1931 সালে 26শে ডিসেম্বর মৃত্যুবরণ করার পর তিনি
আজীবন গ্রন্থকার পেশাজীবীদের কাছে একটি স্মরণীয় হয়ে থাকবেন এবং তার এই যে এই যে ডিডিসির স্কিম তার মৃত্যুর পরের থেকেও বলা ছিল প্রতি 10 বছর পর পর এটার এডিশন বের হইতেছে। তবে 2021 সালে না 22 সালে আমি একটা মেলভিল ডিউর একটু অন্ধকার সাইড আমি একটা জার্নালে পেয়েছি, আমি একটা দেখছি সেখানে যে 2022 সালে 22 সালে, হ্যাঁ 21 সালে না 22 সালে, আমি এটার নাম দিছি, এটা আমি পাইছি এটা গবেষণায় কাগজ, এই জন্য সূত্রটা আমি উল্লেখ করছি। মেলভিল ডিউ ইন ডার্ক, সম্প্রতি কর্মস্থলে মহিলা সহকর্মীদের সাথে অসদাচরণের তদন্ত প্রমাণিত হয় তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ উনি জীবদ্দশায় উনার বিরুদ্ধে একজন মহিলা তার সাথে খারাপ ব্যবহার করার জন্য নাকি মামলা করছিল, তাই দীর্ঘ তদন্তের পরে এটা তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ল্যাক প্লাসিড ক্লাবের মাধ্যমে। এটা কোথায় পাইছি সূত্র? বঙ্গীয় গ্রন্থকার পরিষদ কর্তৃক প্রকাশিত জার্নাল প্রবন্ধ, এই আর্টিকেলটা সত্যব্রত সাহা উনি এটা লিখছেন, সেখানে আমি এই জিনিসটা পাইছি। তবে এইটা সম্পর্কে আমি আর গবেষণা করি নাই, কাজেই তোমাদের এই অংশটুক জানার দরকার নাই, এই স্লাইডটার দরকার নাই জানার। এখন আসি ডিডিসি স্কিমের ক্যারেক্টারিস্টিক্স অব এ ডিডিসি 23rd এডিশন। কি বৈশিষ্ট্য আমরা যা শিখলাম? ডিডিসি টেবিলের 23 নম্বর কয়টি খণ্ড? এটা 4টি খণ্ডের সমন্বয়। প্রথম খণ্ড ম্যানুয়াল এবং 6টা টেবিল। দ্বিতীয় খণ্ডে আছে 3টি সামারি সহ মেলভিল ডিউজের জ্ঞান 10 ভাগে ভাগ করছে, 0 থেকে 99 পর্যন্ত, সেই 00 থেকে 599 পর্যন্ত, 0 থেকে 500 পর্যন্ত দ্বিতীয় খণ্ডে। আর পরের খণ্ডে এই 600 থেকে 600 থেকে 900 পর্যন্ত তৃতীয় খণ্ডে। আর চতুর্থ খণ্ডে যেটা আছে সম্পর্কযুক্ত রিলেটিভ ইন্ডেক্স, অর্থাৎ যত সাবজেক্ট বের করতে হবে, এই চতুর্থ খণ্ড, এই যে 4 নম্বর খণ্ড, এখানে এই সাবজেক্ট অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। যদি কেউ শব্দ দিয়ে, যে শব্দ দিয়ে খুঁজতে চায়, সে এটা দিয়ে খুঁজতে পারবে। বর্তমানে 23 সংস্করণ বাজারে চালু আছে। 24 সংস্করণের হার্ড কপি প্রকাশিত হয়নি, একজন বলছে হয়েছে, আমি দেখি নাই, তবে অনলাইনে প্রকাশিত হয়েছে। এই 4টা খণ্ডে, এটা আমি একটু নিজে একটু করার জন্য নিজের কিউরিসিটি থেকে 23তম 4টা খণ্ডের 4180 পৃষ্ঠা নিয়ে প্রকাশিত হয়েছে। আমি পৃষ্ঠাগুলো আলাদা আলাদা গুনে আমি এটা করছি। কন্টিনিউয়াস আরো বলতেছে যে এটার এক্সপেনশন আছে, এটা ফ্যাসেট আছে, তারপর নোট আছে, ইন্ডেক্স আছে, ইন্ট্রোডাক্টরি ম্যাটার আছে। এটা আমরা নতুন অবস্থায় আমরা একটু পরে জানতে পারবো। দেখো এই যে 4টা ভলিউমের কথা বললাম, প্রথম ভলিউমের নাম কি বলছিলাম? ম্যানুয়াল। আর 6টা টেবিল। ডিডিসি টেবিল কয়টা? 6টা। 6টা টেবিলের ভিতরে একটা আছে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, একটা আছে এরিয়াস, একটা সাব ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, একটা আছে সাব ডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস, আর একটা আছে 5 নম্বর আছে গ্রুপ অফ ইথনিক, ন্যাশনাল গ্রুপ অফ ইথনিক, আর একটা আছে 6 নম্বর টেবিল আছে ল্যাঙ্গুয়েজেস। এই যে 6টা টেবিল, এই 6টা টেবিলের নাম আমরা এর পরের টেবিলে আমরা দেখতেছি। আচ্ছা, ম্যানুয়াল আর টেবিল 2 নম্বর ভলিউম আছে শিডিউলের জ্ঞানের যে 10 ভাগ, তো 00 থেকে 500 পর্যন্ত এখানে, অর্থাৎ 0 1 2 3 4 5 6টা, 10টা 6টা আছে প্রথম খণ্ডে, আর পরের 4টা আছে তৃতীয় খণ্ডে। আর এটা আছে রিলেটিভ ইন্ডেক্স। ডিডিসির ফার্স্ট সামারি, এই যে জ্ঞানের যে 10 ভাগ, এই পর্যন্ত আমাদের খুবই জরুরি। এই যে প্রথম তার যে জ্ঞানকে 10 ভাগ করা হয়েছে, 00 কম্পিউটার সায়েন্স ইনফরমেশন অ্যান্ড জেনারেল আর্টস, 100 ফিলোসফি অ্যান্ড থিওরি, 200 রিলিজিয়ান, 300 সোশ্যাল সায়েন্সেস। খেয়াল করবা, সোশ্যাল সায়েন্স। অনেকে ভাইবাতে জিজ্ঞেস করবে 300 কি হয়, বলো সোশ্যাল সায়েন্স না, এখানে দেখো আছে সোশ্যাল সায়েন্সেস। 400 আছে ল্যাঙ্গুয়েজ। এই যে ছোট ছোট ত্রুটিগুলো, ভুলগুলো যখন বলবা, অনেকে বলে 100 কি আছে কম্পিউটার সায়েন্স, পুরোটাই বলে না, আছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন অ্যান্ড জেনারেল ওয়ার্কস, এই পুরোটাই বলতে হবে। মজার ব্যাপার, ক্লাসিফিকেশন করার সময় এই বইটা 4টা খণ্ড বই পরীক্ষার হলে দিয়ে দেবে। যারা সারা জীবন নকল করতে খুব আগ্রহী, পরীক্ষার হলে কত নকল করে পারো, এই বইটা পরীক্ষার হলে দিয়ে দেবে, বসে বসে দেখে দেখে লিখতে হবে। তারপরে আসি আমরা 400 ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যত ভাষা সব এখানে 4 দিয়ে শুরু। ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এটা হচ্ছে বিজ্ঞান এবং গণিত, আছে 500।
এই যে 0 থেকে 500 এটা গেল দ্বিতীয় খণ্ডের শিডিউলের ভিতরে। 600 হচ্ছে টেকনোলজি অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স, 700 আর্টস অ্যান্ড রিক্রিয়েশন, 800 লিটারেচার, 900 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। একটা জিনিস দেখো, মেলভিল ডিউ একজন দার্শনিক ছিলেন, সেই দার্শনিক জ্ঞান কিভাবে সে ভাগ করছে খেয়াল করো। জ্ঞান শুরু হয়েছে শূন্য থেকে, খেয়াল করছে মানুষ আবিষ্কার আগে সবকিছু জিরো ছিল, এই জন্য জিরো ছিল। এই দেখো এখানে জিরো জিরো থেকে শুরু করে, সেখান থেকে মানুষ যখন আসলো একটু গাছের পাতা সাল টাল, তখন হলো প্রথমে মানুষ হলো দার্শনিক, এই জন্য দর্শনের নাম্বার এখানে 100 দিয়ে দিল। যখন দর্শন হলো তখন মানুষ দর্শন ধর্ম, দর্শনের ভিতর ভদ্রতা আসে গেল, তখন তার ভিতর ধর্মের উদ্ভব হলো। এই দেখো তখন 200 রিলিজিয়ান। যখনই মানুষ ধর্ম হলো, দেখো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তখন তার ভিতরে সমাজ সামাজিকতা এসে গেল। ইসলাম ধর্মের এক ধরনের, হিন্দু ধর্মের একরকম, বৌদ্ধ ধর্মের একরকম, খ্রিস্টান ধর্মের একরকম। দেখো কিভাবে জ্ঞানকে সে সিকুয়েন্স তৈরি করেছে। এই তখনই আসলো সোশ্যাল সায়েন্স। আর যখন সমাজ সামাজিকতা শুরু হলো তখন মানুষ আধুনিক হলো, তার ভিতরে কথা বলা ভাষা, এই যে ভাষা তখন 400, এই ভাষা যখন হলো, জ্ঞান হলো, ধর্ম হলো, দর্শন হলো, এই তারপরে আসলো আধুনিক অসুর হলো বিজ্ঞান। বিজ্ঞান শুধু হয়ে এলো না, এই বিজ্ঞানের আবিষ্কার করে বসে থাকলো না, বিজ্ঞানকে যখন প্রয়োগ করলো তখন হচ্ছে প্রযুক্তি। বিমান তৈরি করলো বিজ্ঞান, কিন্তু আকাশে প্রযুক্তিকে প্রয়োগ করে বিমান আকাশে উড়ালো। তারপরে দেখো যখন এটা আধুনিক হলো তখন মানুষের ভিতরে কলায় যে আর্টস, ছবি আঁকা, জ্ঞান বিনোদন, গান বাজনার প্রশ্ন আসলো। আর যখন এইগুলো হলো তখন মানুষ লেখালেখি শুরু করলো, তখন হলো সাহিত্য। আর এই সাহিত্য যখন হলো তখন এই সাহিত্য সবকিছু মিলে যখন পাস হয়ে গেল তখন হয়ে গেল ইতিহাস এবং ভূগোলিক। এই ডিউর এটা এত জনপ্রিয় এই জন্য যে শূন্য থেকে শেষ পর্যন্ত যে ধারাবাহিকতা আছে ডিউর, এই নলেজটার জন্যই আজকে ডিউ এত জনপ্রিয়। সেকেন্ড সামারি, আমরা সেকেন্ড সামারিতে যাব না, আজকে ফার্স্ট সামারি পর্যন্ত আমাদের কাজ এখানেই আমরা শেষ করব। এই ডিউর ফার্স্ট সামারি পর্যন্ত আজকে, আগামীকাল নেক্সট ক্লাসে শুক্রবারের দিন ডিউ সম্পর্কে যে কয়টা স্লাইড ইয়েতে দিলাম, আমরা সেই কয়টা স্লাইড আমরা এটা শিখে আসবো। কি কি শিখলাম, ডিডিসি কি জিনিস, তারপরে কয়টা স্কিমের, 4টে স্কিমের নাম, মেলভিল ডিউর পুরো নাম কি, তাকে বিশ্ব গ্রন্থাগার জ্ঞানের জনক বলা হয়, ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক বলা হয় ডক্টর এস আর রঙ্গনাথনকে, বাংলাদেশের গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের জনক বলা হয় মরহুম মোহাম্মদ সিদ্দিক খানকে। এই মরহুম মোহাম্মদ সিদ্দিক খান থেকে শুরু করে তারপরে আমরা বললাম ডিউর ইতিহাস, ডিডিসির 4টা ভলিউম, একটা হচ্ছে ম্যানুয়াল অ্যান্ড টেবিল, তারপর ভলিউম 2 তে শিডিউল 00 থেকে 59 পর্যন্ত, ভলিউম 3 তে আছে 600 থেকে 99 পর্যন্ত, আর ভলিউম 4 আছে রিলেটিভ ইন্ডেক্স। আর এই জ্ঞানকে 10 ভাগে ভাগ করছে ডিউ। এই জ্ঞানের প্রথম 10 ভাগ আমরা 00 থেকে শুরু করে যেটা বললাম যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড জেনারেল ওয়ার্কস, ফিলোসফি অ্যান্ড থিওরি, 300-এ বলেছি রিলিজিয়ান, 400-এ সোশ্যাল সায়েন্স, 300 সোশ্যাল সায়েন্স, 400-এ বলেছি ল্যাঙ্গুয়েজ, 500-এ বলেছি ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, তারপর 600-এ বলেছি টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স যেটা, 700 দি আর্টস অ্যান্ড রিক্রিয়েশন, 800 লিটারেচার, 900 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এই ফার্স্ট সামারি পর্যন্ত যতটুকু শিখলাম, একটা খাতা নিয়ে আসবা আগামী শুক্রবারের দিন, এই বই অনুযায়ী আমরা সামনে নিয়ে বসে এই ফার্স্ট সামারি পর্যন্ত তোমরা তোমাদের খাতায় লিখে নিয়ে আসবা। সবাইকে আজকের দিনের জন্য খুদা হাফেজ। কারো কোনো কোশ্চেন